হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। অলরেডি আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ গুলো দিচ্ছিলাম। আজকের প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের লাস্ট 25খানা কোশ্চেন, 25টা একটু বেশি কোশ্চেন থাকতে পারে, এই চ্যাপ্টারটা আমি তোমাদের শেষ করে দেবো। নেক্সট দিন আমরা পভার্টি, আনএমপ্লয়মেন্ট এরকম ধরে 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 পুরো এন্টায়ার ইন্ডিয়ান পলিটি আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমি আমি তোমাদের পুরো চ্যাপ্টার ধরে ধরে করাবো। ইন্ডিয়ান পলিটি মুখ দিয়ে বেরিয়ে গেল। অলরেডি আমি তোমাদের ইন্ডিয়ান পলিটির পুরো এন্টায়ার সিরিজ তোমাদের করিয়ে দিয়েছি। ঝুঁকেগা নেই সিরিজ। তোমরা চাইলে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সামনে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস রয়েছে, পরে মেন্স রয়েছে। যারা তোমরা প্রথম থেকে যারা মেন স্ট্যান্ডার্ডের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, চাইলে ভিডিওগুলো তোমরা দেখো। তোমাদের জন্য খুবই তোমরা উপকৃত হবে আশা করি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, চাইলে তোমরা নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? তো চলো, আজকে যে গুরুত্বপূর্ণ টপ নিয়ার অ্যাবাউট 30টা মতো কোশ্চেন আর আছে দিলে প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগ থেকে। আমি তোমাদের প্রায় 150 থেকে 200 খানা মতো এমসিকিউ তোমাদের আমি করিয়েছি, গুনে রাখিনি। তো এক একদিন মোটামুটি 25টা করে আমার ছিল। আশা করা যায় 200টা মতো এমসিকিউ আছে। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলি, প্রথম থেকে যে ভিডিওগুলো আমি তোমাদের দিয়ে গেছি না চ্যাপ্টার ধরে ধরে, তোমরা রেগুলার এগুলো দেখতে থাকো, নোট নিতে থাকো। ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর জন্য এই ভিডিওগুলো হলেও ভিডিওগুলো ডাব্লিউবিসিএস এর মেন্স এর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। বেসিক্যালি এগুলো মেন্স ওরিয়েন্টেডই আমি ভিডিওগুলো তোমাদের করাচ্ছি। সামনে প্রিলিমস আছে বলে তার উপলক্ষে ভিডিওগুলো করাই। সব অন্যান্য যে কোনো পরীক্ষা যেখানে তোমার ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন্স আছে এবং যাদের ইন্ডিয়ান ইকোনমিতে কনসেপ্ট একটু দুর্বল থাকে, যাদের ভয় লাগে, তো তাদেরকে আমি বলবো একটুখানি দেখো। আমি পুরো এমসিকিউ গুলো ধরে ধরে ডিটেলসে বলে দিচ্ছি। হ্যাঁ, তা ঠিক যে এখানে অনেকে তোমরা কমেন্ট করে জানিয়েছো যে স্যার আনসারটা না থাকলে হয়। আমি তোমাদেরকে বলবো, আনসারের দিকে তোমরা তাকিও না। আমার উদ্দেশ্য এটা নয় যে তোমাকে ওই কোশ্চেনের আনসার কি সেটা প্রোভাইড করা, সেটা তোমরা গুগল করলেও পেয়ে যাবে। এখানে রকেট সায়েন্সের কিছু নয়। তাহলে স্যার আপনি কেন দিচ্ছেন? আমি দিচ্ছি এই কারণে যে আনসারটার সাথে সাথে রিলেটেড যে ইনফরমেশন এমসিকিউ দিয়ে পুরো চ্যাপ্টারটাকে আমরা পড়ছি, এটাই বেসিক্যালি আমাদের মোটো। আর আমি তোমাদের যখন প্র্যাকটিস সেট করাবো তখন আমি আনসার ছাড়া তোমাদেরকে আমি তখন দেবো, তোমরা তখন ওখানে আনসার করবে। ঠিক আছে? এটা প্রিলিমসের আগে আমি তোমাদের তখন করাবো। ওকে? তো আমাদের মোটো কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি রোজই বলি, আজও বললাম, যখন ক্লাসগুলো করবে খাতা পেন নিয়ে বসবে। ঠিক আছে? যেগুলো আমরা বলছি এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা লিখে লিখে নেবে। আমি প্রমিস করছি সামনে তোমাদের প্রিলিমস হোক, মেন্স হোক, যে কোনো পরীক্ষা হোক, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? চলো শুরু করি, অনেকটা সময় নষ্ট করে ফেললাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে? আগের দিন আমরা এই 24 পর্যন্ত করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, তাই তো? এরপরে এই 25 থেকে শুরু হবে, না 25টা হয়ে গেছিল, সরি, এই 26 থেকে শুরু হবে। চলো, বলছো হোয়াই ওয়াজ দ্য কোয়ালিটি অফ এডুকেশন আউটকামস, কি বলছে, আনস্যাটিসফ্যাক্টরি ইন দ্য 5-year প্ল্যান। তো বলছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন আমরা দেখবো কি যে এডুকেশনের যে কোয়ালিটি অফ এডুকেশন আমাদের তেমন খুব একটা ভালো হয়নি। সেটা না হওয়ার পেছনে প্রধান কারণ কি সেটা জানতে চেয়েছে, তাই তো? কি বলেছে? হোয়াই ওয়াজ দ্য কোয়ালিটি অফ এডুকেশন আউটকামস আনস্যাটিসফ্যাক্টরি ইন দ্য 5-year প্ল্যানস। ওকে, প্ল্যান পিরিয়ডে আমাদের এডুকেশনের যে কোয়ালিটি খুব একটা স্যাটিসফ্যাক্টরি কিছু হয়নি। তো কেন হয়নি জানতে চেয়েছে। বলছে হাই বাজেট অ্যালোকেশন। বলছে আমাদের এডুকেশনে নাকি প্রচুর বাজেট অ্যালোকেশন ভালো হয়। এটা খুব একটা হাস্যকর মানে অপশন একটা। তোমরা জানো যে এডুকেশনে আমাদের জিডিপির 1% কাছাকাছি মোটামুটি অ্যালোকেট করা হয়, প্লাস মাইনাস, আহামরি বিশেষ কিছু থাকে না। তাহলে এই স্টেটমেন্টটা তো ঠিক না। দুটো কি বলছে? ল্যাক অফ অ্যাডিকুয়েট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং হাতে থাকুক। নেক্সট বলছে কমপ্লিট এলিমিনেশন অফ জেন্ডার ইনইকুয়ালিটি। আমাদের দেশে জেন্ডার ইনইকুয়ালিটি কমপ্লিটলি এলিমিনেট হয়ে গেছে। এটা কি ঠিক? মোটেই নয়। নেক্সট কি বলছে? যে ওভার এমফেসাইজ অন ভোকেশনাল এডুকেশন। বলছে ভোকেশনাল মানে কারিগরি শিক্ষার উপরে আমরা বেশি জোর দিয়েছি, সেটাই। এটা কি? মোটেই না। আনসার কি হবে? ল্যাক অফ অ্যাডিকুয়েট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং। না তো ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক ভাবে হয়েছে, না তো মনিটরিং ঠিকঠাক ভাবে হয়েছে। ঠিক আছে? তো সত্যজিৎ রায় সেই কবে বলেছিল, ওরা যত বেশি জানে তত কম মানে। তো সিম্পল জিনিস। তো এডুকেশন হচ্ছে এমন একটা জিনিস, জেনে গেলে লোকজন কিন্তু মানে অনেক কিছু করে ফেলতে পারে। তো এই জন্য আমার এডুকেশনের দিকে রাষ্ট্রের অনীহা, চায় না পড়ালেখা করুক। নেক্সট কি বলছে? চলো দেখো কি বলছে। দেখো, বলছে অল দো ফান্ড ওয়ার অ্যালোকেটেড টু এডুকেশন, পুয়ার এক্সিকিউশন, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কি বলছে আনঅ্যাটেন্ড টিচার্স রেজাল্টেড ইন লো কোয়ালিটি এডুকেশন আউটকাম। তাই তো? সরি, আনট্রেন্ড হতো, মাই মিস্টেক। আনট্রেন্ড টিচার্স রেজাল্টেড ইন লো কোয়ালিটি এডুকেশন আউটকামস। ঠিক কথা। স্কুলগুলোতে টিচারের অভাব রয়েছে। আর স্কুলগুলোর, সরকারি স্কুলগুলোর দশা কি তোমরা জানো।
সেখানে ডিজিটাল ভাবে এখন কত এগিয়ে গেছে, প্রাইভেট স্কুলগুলো কত কত ভাবে নতুন নতুন টেকনোলজি ইউজ করে পড়াচ্ছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে কিন্তু তার হালাত খুব একটা নেই। তো সেটা আমরা বুঝতে পারছি। তো বি ইজ দা রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে। বলছে হোয়াই ওয়াজ দ্য সেন্ট্রালাইজ নেচার অফ প্ল্যানিং ক্রিটিসাইজড। তো বলছি সেন্ট্রালাইজ নেচার অফ প্ল্যানিং কোন দেশে রয়েছে, কোন দেশ থেকে আমরা বড় করেছি? এটা ইউএসএসআর থেকে আমরা বড় করেছি, তোমরা জানো। তো এটাকে ক্রিটিসাইজ করা হয় কেন? ঠিক আছে, দেখা যাক চারটে অপশন কি বলছে। বলছি ইট লেড টু এক্সেসিভ প্রাইভেটাইজেশন। তাই কি সেন্ট্রালাইজ তো প্রাইভেটাইজেশনের কথা বলে না, মানে এক্সেসিভ প্রাইভেটাইজেশনের কথা বলে না, তাহলে এটা আমার আনসার হবে না। বলছে ইট ফোকাসড মোর অন গ্রাসরুটস পার্টিসিপেশন। বলছে যে গ্রাসরুট মানে একদম লোয়ার লেভেলের লোকজনের পার্টিসিপেশনের দিকে ফোকাস করে। ইট ওয়াজ প্রোগ্রাম ড্রিভেন রাদার দ্যান ডিমান্ড ড্রিভেন। হাতে থাকুক। নেক্সট কি বলছে, ইট প্রোভাইডেড এক্সেসিভ অটোনমি টু স্টেট গভর্নমেন্ট। তো বলছে এটা স্টেট গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে অটোনমি দেয়। কিন্তু আমার কোশ্চেন কি ছিল, হোয়াই ওয়াজ দ্য সেন্ট্রালাইজ নেচার অফ প্ল্যানিং ক্রিটিসাইজ। তো সেন্ট্রালাইজ নেচার প্ল্যানিং কে ক্রিটিসাইজ করার প্রধান কারণ কি? দেখো এবারে আমরা পড়ি যে এ তো হবে না, আবার ডিও হবে না, রইল বাকি বি এবং সি। বলছে ইট ফোকাসড মোর অন গ্রাসরুট পার্টিসিপেশন, ঠিক। তারপর কি বলছে, ইট ওয়াজ প্রোগ্রাম ড্রাইভেন রাদার দ্যান ডিমান্ড ড্রাইভেন। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা কেন বলো তো? দেখো একটা জামানা ছিল যখন, আমি আমাদের কথা বলছি না, ঠিক আছে, ইউএসএসআর এর কথা বলছি, তো টপ ডাউন অ্যাপ্রোচ অফ প্ল্যানিং ছিল। ওকে, একটা জামানা ছিল। কিন্তু এখন আমাদের দেশে দেখবো কি বটম টু টপ অ্যাপ্রোচ, মানে এখানে কিন্তু আমাদের দেশে কি করা হয় না, একদম গ্রাস রুট থেকে প্ল্যানিং করা হয়, তারপরে উপর দিকে যাওয়া হয়। ঠিক আছে, তো উল্টো অ্যাপ্রোচ, টপ টু মানে আগে আমরা করে নিলাম, সেটা চাপিয়ে দিলাম। তো এটাই হচ্ছে সব থেকে বড় এর খারাপ দিক ছিল, যেটা আমরা নিইনি, আমরা হচ্ছে বটম টপ অ্যাপ্রোচ নিয়েছি, আমরা এটা মাথায় রাখবো। ঠিক আছে, কি বলছে, দ্য টপ ডাউন অ্যাপ্রোচ অফ প্ল্যানিং অফেন ইগনোর লোকাল নিডস, মেকিং policies less effective in addressing regional and sector specific challenges। তাহলে কি বলছে, তাহলে ধরে নাও নিচে কোনো একটা জায়গায় জল সংকট রয়েছে, হতে পারে, আবার পাশে কোনো একটা জায়গায় সেখানে জল সংকট নেই, সেখানে খাবারের সংকট রয়েছে। তাহলে আমি যদি এলাকা ভিত্তিক না করে একটা কমন কিছু অ্যাপ্রোচ যদি সবাইকেই চাপিয়ে দিই, সেটা তো ঠিক না। আর এটাই ছিল এই সেন্ট্রালাইজ প্ল্যানিং এর সব থেকে বড়, মানে এই সব থেকে বড় একটা ড্রব্যাক ছিল। ঠিক আছে, তো যেটা আমরা ওভারকাম করেছি কিভাবে না, এই বটম টপ অ্যাপ্রোচটাকে আমরা বটম টপ অ্যাপ্রোচটাকে আমরা ফলো করেছি। মাই মিস্টেক, টপ টু বটম অ্যাপ্রোচটা না করে আমরা বটম টু টপ অ্যাপ্রোচটা ফলো করি এখনো পর্যন্ত। তো মাথায় রাখবে যে আমরা কিরকম টাইপের অ্যাপ্রোচ ফলো করি, সেটা হচ্ছে বটম টপ অ্যাপ্রোচ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে দা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তাই তো, PMGSY was launched on which day? তো বলছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে নেওয়া হয়েছিল? 2000 সালে নেওয়া হয়েছিল 15ই আগস্ট। ঠিক আছে, স্বাধীনতা দিবসের দিন 2000 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নেওয়া হয়েছিল। কেন না, টু প্রোভাইড অল ওয়েদার রোড কানেক্টিভিটি টু রুরাল এরিয়া। তোমাদের যদি গ্রামে বাড়ি হয়ে থাকে, দেখবে এরকম একটা সাইনবোর্ড থাকে, যদি থাকে আর কি, দেখবে সাইনবোর্ড থাকে না, দেখবে এরকম একটা চিহ্ন থাকে, সেখানে লেখা থাকে, দেখবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, দেখবে একটু খেয়াল করবে, লেখা থাকে। ঠিক আছে, কবে নেওয়া হয়েছিল? 15ই আগস্ট 2000 সালে নেওয়া হয়েছিল। কেন, আর একবার বলে দিই, প্রোভাইড অল ওয়েদার রোড কানেক্টিভিটি, মাইন্ড ইট। পরবর্তী প্রশ্ন বলছে স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা, তাই তো, SGSY launched in 1999 aimed at। তো বলছে স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা কেন নেওয়া হয়েছে? দেখো তো এই কোশ্চেনটা পড়েই তো বোঝা যাচ্ছে যেটা গ্রামে নেওয়া হয়েছিল, প্রথম কথা। আর গ্রামের দিকে মহিলাদের দেখবে কি না, স্বর্ণ জয়ন্তী গ্রুপের মিটিং আছে, আজকে যেতে হবে। এবং তোমাদের যদি কারোর গ্রামে বাড়ি হয়ে থাকে, এই স্বর্ণ জয়ন্তী কথাটা তোমরা শোনোনি, এটা হতেই পারে না, তাই না? আমরা একবার হলেও অন্তত স্বর্ণ জয়ন্তীর কথাটা আমরা শুনেছি। তাহলে প্রথমত এটা, তাহলে গ্রাম বলাই তো আছে স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা। সরোজগার মানে কি, তারা তাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে কিভাবে, তারা যাতে নিজেরা যাতে রোজগার করতে পারে, এই তো স্বরোজগার, তাই তো। তাহলে চলো এই চারটে অপশনের মধ্যে এই কথাটা কোনটা ফুলফিল করে দেখা যায়। প্রোভাইডিং এমপ্লয়মেন্ট ইন আরবান এরিয়া, বলেই দিয়েছে কি স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা, তাহলে আরবান তো হবেই না, ঠিক। তারপর বলছে কি না, এনকারেজিং সেলফ এমপ্লয়মেন্ট ইন রুরাল এরিয়া। তো বলছে রুরাল এরিয়াতে সেলফ এমপ্লয়মেন্টকে এনকারেজ করা হয়। হাতে থাকুক।
এনহ্যান্সিং ফরেন ট্রেড, তাই কি? মোটেই না। তারপরে বলছে স্কিল ডেভেলপমেন্ট ইন দা আইটি সেক্টর। তো বিএসসি না, বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, বি ইজ দা রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে দেখি। আচ্ছা, দেখবে এই যে আমরা আমরা এই স্বরোজগার বা মানে যে সেলফ হেল্প গ্রুপের আমরা নাম শুনেছি, তাই না? গ্রামের দিকে এই যে কোঅপারেটিভ সোসাইটির কথা আমরা বলি না, তো এইগুলো কিন্তু ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু অন্যতম প্রধান ফিচার। যেখানে দেখবে যে আগে একটা কথা ভাবতো, এই যে সেলফ হেল্প গ্রুপ যেগুলো হয়েছে, যেখানে স্পেসিফিক্যালি মহিলাদেরকে সেখানে নেওয়া হয়, এবং গ্রামের দিকে মহিলা, আজকে একটা রিপোর্ট বেরিয়েছে আনন্দবাজার পত্রিকাতে আমি দেখলাম, যে সেখানে মহিলাদের অ্যাকচুয়ালি কন্ডিশন কি সেটা বলছে, এবং রিসেন্টলি ডেটা বলছে 2025 সালে এগ্রিকালচারাল সেক্টরে টোটাল যে এনগেজমেন্ট সেটা আগের থেকে কমে গেছে, ওই নিয়ার অ্যাবাউট 44 পয়েন্ট সামথিং পার্সেন্ট হয়েছে। তো ভাবো, এবং তার থেকেও বড় কথা যে গ্রামাঞ্চলে এগ্রিকালচারে যে লেবার, সে সব থেকে বেশি পরিমাণে মানে যারা লেবার আসে কোথা, মানে কার শ্রম কারা দেয় জানো? মহিলারা দেয়। এবং এই বছর আমি তোমাদেরকে হয়তো আগেও বলে থাকবো ভিডিওর মাধ্যমে, যে এই বছর ইউনাইটেড নেশনস ডিক্লেয়ার করেছে কি, যে 2026 সালকে যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ উইমেন ফার্মার, তাই না? মহিলা চাষি যারা আছে তাদেরকে ডেডিকেট করেছে 2026 সালটাকে। ঠিক আছে, তো এই ছোট ছোট কথা আমরা মনে রাখবো। এবং আর একটা কথা তোমাদের বলে রাখি, যে গ্রামাঞ্চলে মহিলাদের এই স্বরোজগারের ফলে না শুধু কি ইনকাম বেড়েছে, না তা কিন্তু নয়। একটা কথা ভাবো, যে যে মহিলা যে আগে কখনো ফ্যামিলি তার কথা শোনে না, হ্যাঁ, তার কথা কেউই শোনে না, কিন্তু শুধুমাত্র এরকম একটা ছোট্ট একটা সেলফ হেল্প গ্রুপ আছে বলে সেখানে তারা মিটিং অ্যাটেন্ড করে, তাই না? তাদের যে ছোট ছোট ভ্যালুয়েবল ছোট ছোট কথা, যে তার কথা কেউ শোনে না, কিন্তু সে এই স্বনির্ভর গোষ্ঠীতে যখন যায় তার কথা লোকে শোনে, সে দুটো কথা বলে, তাই না? অন্য কেউ দুটো কথা বলে, এই যে আদান প্রদান হয়, এর ফলে সমাজে যে মহিলাদের যে ক্ষমতায়ন, এটা কিন্তু অনেকাংশে হেল্প করেছে। তাহলে ছোট ছোট কথা আমরা একটুখানি মনে রাখবো। ঠিক আছে, চলো নেক্সট বলছে, হুইচ অ্যাক্ট রিপ্লেসড ফেরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ডিউরিং দ্য 9th প্ল্যান। দেখো এই ফেরা হয়েছিল কবে বলতো? ফেরা হয়েছিল 1973 তে। এবং ফেরার জায়গায় এলো কি না, ফেমা। রাইট নাও দেখবে যে মানি লন্ডারিং রিলেটেড প্রচুর কেসেস আছে, এবং সেখানে পেপার পত্রিকাতে লেখা থাকে, দেখবে অ্যাকর্ডিং টু ফেমা দিয়ে এই অ্যাক্ট ভায়োলেট করেছে। থাকে একটু পেপার পত্রিকা যখন পড়বে, একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, দেখবে এগুলো খুবই আছে, হামেশাই আছে এগুলো। তাহলে ফেরা আমরা কি দিয়ে রিপ্লেস করেছি না, ফেমা দিয়ে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট কবে হয়েছে? এটা 1999 সালে হয়েছে। ঠিক আছে, মনে রাখবো কিন্তু আমরা এটা। পরবর্তী প্রশ্ন, which of the following was a key failure of the 9th plan? বলছে 9th পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হয়েছিল, তাই তো, তাহলে এইটা ফেলিওর হওয়ার প্রধান কারণ কি জানতে চেয়েছে। প্রথম কথা বলেছে কি, পুয়ার এগ্রিকালচারাল আউটপুট। তো এগ্রিকালচারাল আউটপুট পুয়ার বলে, গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস ইন দ্য লেট 1990s, হাতে থাকুক। তারপরে কি বলছে না, এক্সেসিভ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর একটা বলছে হাই ইনফ্লেশন রেট। বলো, আচ্ছা 9th পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেখো উল্টো দিক দিয়ে আসুন। 12th পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কবে? 2012 থেকে 2017, তাই তো। তাহলে 11 কত ছিল? 2007 থেকে 2012। তাহলে 10তম কত ছিল? 10তম ছিল 1997 থেকে 2002। মাই মিস্টেক, দাঁড়াও, এই সরি, এটা 9 হবে, ঠিক, এটা 9 হবে। তাহলে 10 ছিল কবে? 2002 থেকে 2007। তা বুঝতে পারছো? তাহলে 97 থেকে যদি 2002 যদি এই সময়টা হয়, তাহলে কোনটা হবে আনসার? তো বলছে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস ইন দ্য লেট 1990s। ঠিক কথা। দেখো এখনকার সময়, আমি তোমাদেরকে আগের ক্লাসে নিশ্চয়ই ডিসকাস করে থাকবো, যে এখন আমরা যে ফেজের মধ্যে দিয়ে চলছি, গালফ কান্ট্রি গুলোতে কি হচ্ছে, স্পেসিফিক্যালি ইরানের সঙ্গে ইসরায়েল ইউএস এর যে ওয়ার চলছে, তাকে কেন্দ্র করে হরমুজ স্ট্রেটে যে একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যে যুদ্ধ একটা পরিস্থিতি আবহ, এটা যদি লং টার্মে চলতে থাকে না, ইন্ডিয়ার মতো দেশে তার একটা আবার সেই 1990s এর সময় যে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়েছিল না, তার কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি। সেটা পার্লামেন্টের বিশেষ অধিবেশনে নানান সময় কিন্তু নিউজে আসছে, এবং আমরা সেটা দেখছি। কখনো দেখছি যে এলপিজি শর্টেজ রিলেটেড নিউজ, চারিদিকে কি চলছে তোমরা জানো। এর কারণ কি? দেখো আমরা এলপিজি বলো বা হচ্ছে পেট্রোলিয়াম বলো, এগুলোর জন্য কিন্তু আমাদেরকে অন্য দেশের উপর ডিপেন্ড হতে হয় স্বাভাবিকভাবে। এবার যেহেতু আমাদেরকে অন্য দেশের উপর ডিপেন্ড হতে হয়, আমাদের দেশের যে ফরেক্স রিজার্ভ যা আছে,
যদি আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা সময় $70-75 মতো ছিল, এখন সেটা বেড়ে $122 হয়েছে, নিয়ার ফিউচার সেটা যদি আরো বেড়ে যায় তো নিয়ার অ্যাবাউট প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে, 75% আশেপাশে দাম বেড়েছে। রিসেন্টলি আমরা দেখবো সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলেছে, যে এক্সাইজ ডিউটি, তাই না, পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট উৎপাদনের জন্য যে এক্সাইজ ডিউটি হয়, সেই এক্সাইজ ডিউটি ডিজেল পেট্রোলের ক্ষেত্রে কি করেছে না, ডিজেলের ক্ষেত্রে 0 করেছে এবং পেট্রোলের ক্ষেত্রে 10 টাকা কমিয়ে দিয়েছে। কেন কমালো? কারণ যদি এই এক্সাইজ ডিউটি সরকার না কমাতো তাহলে দেখবো যে তেলের যে দাম সেটা এমনি বেড়ে যেত। সামনে ভোট রয়েছে, ভোট তো বিরাট বড় একটা ইস্যু। তো যে পশ্চিমবঙ্গ শুধু নয়, আরো একাধিক রাজ্যে তো ভোট রয়েছে, আসামে ভোট রয়েছে, আর অন্যান্য জায়গায় ভোট রয়েছে। তাহলে এই সময় ভোটের আগে তাই না, যদি তেলের দামটা বেড়ে যায় কি হবে ভাবো। ভোটটা একবার পেরিয়ে যাক, যদি এই সিচুয়েশন যদি সাস্টেন করে তাহলে পেট্রোল বা পেট্রোলিয়াম যে কমোডিটিস যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বাড়তে বাধ্য। কতদিন যাবে? এত সাবসিডি দিয়ে সম্ভব নয়। আর সরকার এই ট্যাক্স নিচ্ছে না মানে, এক্সাইজ ডিউটি নিচ্ছে না মানে তার রেভিনিউতে কিন্তু কমতি হচ্ছে, এটাও স্বাভাবিক। এবারে এই রেভিনিউ লস করে সরকার কতদিন টানবে? মনে হয় কি, অন্তত আমার মনে হয় না কোনো পসিবিলিটি আছে। ভোটটা জাস্ট মিটে যাক। তো যদি এই ওয়ার বা এই ওয়ার পরিস্থিতি যদি কন্টিনিউ চলতে থাকে, পর্যাপ্ত পরিমাণে যদি আমরা পেট্রোলিয়াম যদি আমরা না পাই, তো স্বাভাবিকভাবে জাস্ট ভোটটা পেরিয়ে গেলে কি হয় সেটা দেখভাল। এবং আমি নিশ্চিত যদি এই জিনিসটা চলে, এত তাড়াতাড়ি জিনিসটা সলভ হওয়ার পরিস্থিতি আমার মনে হয় না হবে বলে, শুধু আমি বলে আমি নয়, বিদেশ মন্ত্রকও রিসেন্টলি জানিয়েছে যে এই জিনিসটা রাতারাতি ওভারনাইট বেসিসে সলভ হওয়ার প্রবাবিলিটি খুবই কম। দুটো জাহাজ অলরেডি এসেছে, কিছু পরিমাণে এসেছে, কিন্তু আমাদের যা ডিমান্ড তার তুলনায় যেটা এসেছে খুবই নগণ্য। কারণ আমাদের দেশে টোটাল যা পেট্রোলিয়াম যা আমরা কনজিউম করি তার প্রায় 87% আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো ভাবতে পারছো, তো যেখানে লায়ন শেয়ারটাই আমাদেরকে ইম্পোর্ট ওরিয়েন্টেড মানে ডিপেন্ড করে থাকতে হয়, তো সেখানে যদি এই জায়গাটা ইন্টারন্যাশনাল মার্কেটে যদি এদের দাম বাড়ে তো কি হবে? তো স্বাভাবিকভাবে এনার্জি ক্রাইসিস যদি এরকম ভাবে তৈরি হয়, আপাতত কোনো মতো ভাবে মেকআপ দেওয়া গেলেও যদি সত্যি এনার্জি ক্রাইসিস যদি হয় তাহলে কি হবে? দাম যদি বাড়ে, এনার্জির প্রাইস যদি বাড়ে তো কি হবে ভাবো। তো স্বাভাবিকভাবে ইনফ্লেশন হবে। ইনফ্লেশন যদি হয় প্রত্যেকটা জিনিসপত্রের দামও তো এমনি বাড়বে না, ট্রান্সপোর্ট সমস্ত কস্টই তো বেড়ে যাবে। মিষ্টি, সামান্য মিষ্টি দোকান মিষ্টি খেতে গেলে বলে যে না আমাদের গ্যাস নেই, ব্ল্যাকে কিনতে হচ্ছে, মিষ্টির দাম তাই বেড়ে গেছে। তো অ্যাজ এ হোল মার্কেটের কন্ডিশন কিন্তু খুব একটা ভালোর দিকে যাবে না। আর এমনি আমরা দেখতে পাচ্ছি যে ডলারের এগেনস্টে টাকার যে দাম সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে না, আমাদের কারেন্সির ভ্যালু ডিটোরিয়েট করছে, কমছে। এর কারণ কি? এর অন্যতম একটা প্রধান কারণও কিন্তু এই এনার্জি ক্রাইসিস হচ্ছে। আরো অন্যান্য একাধিক কারণ আছে, তোমরা যদি এগুলো সম্পর্কে ডিটেলস জানতে চাও তোমরা চাইলে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো এগুলো এক্সপ্লেনেশন দিতে গিয়ে ছোট যেগুলো কথা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, একটুখানি করে শেয়ার করছি। তোমরা পারলে এই কথাগুলো তোমরা শোনো, কিছু কথা লিখে রাখো। বলবে স্যার শুধুমাত্র আপনি আমাদেরকে এমসিকিউ গুলো পড়িয়ে যান, তোমাদের যারা দেখার ইচ্ছা নেই দেখো না, কোনো কারণ নেই। কিন্তু আমি তোমাদেরকে বলছি যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স যারা আছো, সিরিয়াসলি তারা এই ঘটনাগুলো শুনে যাও, আনসার গুলো সলভ করে যাও। আমি হলপ করে তোমাকে বলছি, পরীক্ষার হলে বসে যখন তুমি ক্লু পাবে না, এই গল্পগুলো তোমাকে কিন্তু হেল্প করবে আনসার করতে, ঠিক আছে? বাকি তুমি দেখো কি হয়। চলো তাহলে কি হবে আনসার? বি ইজ দ্য রাইট আনসার। তো যেই কথাটা আমি বলছিলাম, তো 1990s এর সময় যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস ইন্ডিয়াতে হয়েছিল, তো ইন্ডিয়া কি তাহলে আবার একটা ব্যালেন্স অফ ক্রাইসিসের দিকে তাহলে কি এগোচ্ছে? সেটা তো সময় বলবে। তবে অলরেডি ইন্ডিয়া কিন্তু ট্রেড ডেফিসিটে আছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হুইচ সেক্টর was given priority in the 9th 5-year plan? তার 9th 5-year plan কবে হয়েছিল? দেখো 1997 থেকে 2002 এই সময়। তাহলে 1997 থেকে 2002 এর মধ্যে কোন সেক্টরটা সব থেকে বেশি ডেভেলপ করেছে জানতে চেয়েছে। হেভি ইন্ডাস্ট্রি হবে না, বলেছে সার্ভিস সেক্টর, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, আইটি অ্যান্ড সফটওয়্যার সেক্টর। বলো কি হবে আনসার? আচ্ছা, এদের মধ্যে আনসার হবে কি? এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। The plan emphasizes rural development and agriculture both to generate employment and reduce poverty. ঠিক আছে, আমরা এগুলো মনে রাখবো। এগুলো কিন্তু WBCS এর মেন্সে সহ প্রিলিমসে দুটোর জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এখনো পর্যন্ত প্ল্যানিং থেকে অনেকগুলো করে কোশ্চেন দেয়, ঠিক আছে? তো ডিটেলসে দেখেছো প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগ থেকে যা মোটামুটি তোমাদের করিয়েছি, আচ্ছা খাসা কোশ্চেন আছে, ভালো কোশ্চেন আছে। আশা করে যায় তো যা কোশ্চেন মোটামুটি দেবে সিমিলার টাইপের কোশ্চেন দেবে, এরকমই কোশ্চেন দেবে, ঠিক আছে? করে তো যাও। What was the primary objective of 9th 5-year plan? 1997 থেকে 2007 এর মধ্যে যে 9th পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তার প্রাইমারি অবজেক্টিভই বা কি ছিল জানতে চেয়েছে। দেখো এখানে সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছিল এবং ইকুয়ালিটির কথা বলা হয়েছিল।
তাহলে কি হবে? গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। যতটুকু আমার স্মরণে পড়ে এটাও কিন্তু WBCS এর একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মেন্সে এসেছিল। ঠিক আছে, দেখো ইকোনমি গ্রোথ উইথ হোয়াইল এনসিওরিং সোশ্যাল জাস্টিস ইকুয়ালিটি পভার্টি ইরাডিকেশন। রিসেন্টলি তোমরা জানো এনএসও কে, ঠিক আছে, এনএসও কে কি বলেছে? ন্যাশনাল হাউস হোল্ড ইনকামের উপরে একটা সার্ভে করতে দিয়েছে এবং সেখানে বলেছে যে আমাদের দেশে লোকজনের ইনকাম কিরকম, পার ক্যাপিটা ইনকাম কিরকম, হ্যাঁ, এবং তাদের, কারণ আমাদের দেশের ইনকাম ইনইকুয়ালিটি এত হাই এত হাই এত হাই, খুব বাজে অবস্থা। তো এই কারণে ডেটাগুলোর কালেক্ট করতে চেয়েছে। দেখা যাক, হয়তো বা এই ডেটাগুলো নেওয়ার পরে নিয়ার ফিউচারে আমাদের এমন কিছু স্কিম আসতে পারে, হয়তো বা এই ইনইকুয়ালিটিকে রিডিউস করা রিলেটেড কিছু স্কিম মেবি আসতে পারে। তো কি করে বলছি আমি, কারণ যেহেতু সরকার এই হাউস হোল্ডটা সার্ভে করছে, আগে কিন্তু কখনো করেনি, ফার্স্ট টাইম করছে, তাহলে আশা করা যায় কারণে নিশ্চয়ই এর পেছনে কিছু না কিছু কারণ থাকবে। তাহলে কি কারণ থাকতে পারে? তাহলে এই ডেটাগুলো সরকার নিচ্ছে মেবি এই কারণে যে যাতে হয়তো বা ইনইকুয়ালিটিকে রিডিউস করা রিলেটেড কিছু স্কিম সরকার নিয়ার ফিউচার লঞ্চ করতে পারে। ঠিক আছে, এটা আমার অনুমান মাত্র, কারণ যে প্রজেক্টগুলো যেগুলো নেওয়া হয় আন্দাজে নেওয়া হয় না, পেছনে কিছু না কিছু কারণ থাকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখা যাক। When was নীতি আয়োগ established? খুবই ইম্পর্টেন্ট, জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে আমি করিয়েও ছিলাম। এই নীতি আয়োগ তৈরি হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে, তাই না? কাকে রিপ্লেস করে? প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে। নীতি আয়োগ কি না, এটা একটা পলিসি থিঙ্ক ট্যাঙ্ক ফর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হুইচ বডি ডিড নীতি আয়োগ রিপ্লেস? খুবই সহজ একটা কোশ্চেন, খুব একদম বেসিক একটা কোশ্চেন, পরীক্ষায় প্রচুরবার এসে হচ্ছে। আনসার কি হবে? প্ল্যানিং কমিশন ইজ দ্য রাইট আনসার। ঠিক, প্ল্যানিং কমিশন ইজ দ্য রাইট আনসার। দেখো ফাইন্যান্স কমিশন তো আলাদা, আর্টিকেল 280-তে আছে, তাই না, ফাইন্যান্স কমিশনের কথা। এখন 16th ফাইন্যান্স কমিশন চলছে, আমি তোমাদের আগে বহুতবার বলেছি আমি তোমাদেরকে, এবং এখন হেড কে আছে অরবিন্দ পানাগড়িয়া, রাইট? 2026 থেকে 2031 সালের মধ্যে, মানে এর জন্য রিপোর্ট অলরেডি দিয়ে দিয়েছে। যদি তোমরা ফাইন্যান্স কমিশন রিলেটেড তোমরা সেপারেট একটা ভিডিও চাও, কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। ফাইন্যান্স কমিশন কিন্তু ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইলেকশন কমিশন, কন্টেম্পোরারি সময় যে কমিশন, যে কনস্টিটিউশনাল বডি সব থেকে বেশি চর্চিত, সেটা হচ্ছে ইলেকশন কমিশন, তাই না? আর্টিকেল 324-এ রয়েছে। এখন কে রয়েছে চিফ ইলেকশন কমিশনার? জ্ঞানেশ কুমার রয়েছেন, তাই না? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলও আজ আর নেই, একটা জামানায় ছিল। ওকে, তো কি হবে আনসার? তাহলে আনসার হবে প্ল্যানিং কমিশন, তাই তো? তোমরা আমাকে বলো, এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে সরিয়ে দিয়ে যে বডি বানানো হয়েছে সেই বডিটার নাম কি? ঠিক আছে, কি বললাম? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে সরিয়ে যে বডি বানানো হয়েছে সেই বডিটার নাম কি? পারলে তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, যদি নিতান্ত না কমেন্ট করতে পারো, তোমরা অন্তত পক্ষে নিজেরা খাতায় লিখে লিখে এগুলো আনসারটুকু কিন্তু নিজেরা একটু করো। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ছোট্ট কথা বলে দিই, ন্যাশনাল মানে প্ল্যানিং কমিশন বলো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলো, এদের কিন্তু যে চেয়ারম্যান সেটা কিন্তু এক্স অফিসিও পোস্ট। কে ছিলেন, মানে কে হতেন এই কারণে বলছি, কারণ এই বডিগুলো আজ আর নেই, হতেন হচ্ছে প্রাইম মিনিস্টার। রাইট নাও দেখবো যে নীতি আয়োগের চেয়ারম্যান কে, তো এক্স অফিসিও পোস্ট, এখনো কিন্তু প্রাইম মিনিস্টারই আছেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট নীতি আয়োগ ইজ নট ট্রু? তো নীতি আয়োগ সম্পর্কে কোনটা ঠিক নয় সেটা জানতে চেয়েছে। বলছে এটা একটা নন কনস্টিটিউশনাল বডি, একদমই ঠিক কথা, নন কনস্টিটিউশনাল বডি। ইট হ্যাজ ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন পাওয়ার, হাতে থাকুক। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে আগে পড়িয়েছি, যারা আগের ক্লাসগুলো করেছো তারা এটা আনসার বুঝে গেছো কি হবে। আমি আবারও বলছি, এখানে আনসারটা কি দেওয়া আছে না, এই আনসারের দিকে তোমরা তাকিও না। আমি যেগুলো একটু ভরসা করে দেখো, হয়তো ঠিক তোমরা আমাকে চেনো না বা ইউটিউবে তোমরা ক্লাস করো না, চিনবে কি করে বলো তো? আনসারগুলো দেখো না, ওকে, ও আছে থাক। তোমরা যদি কেউ জেনুইন অ্যাসপিরেন্ট, আমি আবারও বলছি, আমার টার্গেট কিন্তু তোমাদেরকে এই কিভাবে তুমি কোশ্চেন গুলোকে সলভ করবে, রিলেটেড এক্সট্রা ইনফরমেশন গুলো কি সেটা, এবং তোমার একটা ইকোনমির প্রতি তোমার একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা তোমার মাথায়, এটা হোক। তারপরে তো আমি বললামই আমরা প্র্যাকটিস করবো। তুমি কত প্র্যাকটিস করবে, আমি করাবো। ঠিক আছে না? চলো তুমি আগে বোঝো জিনিসটা, আমি এগুলো আগেও করিয়েছি। তারপর কি বলছে, ইট ওয়াজ ফর্মড থ্রু আই ইউনিয়ন ক্যাবিনেট রেজলিউশন। একদমই সত্যি কথা, আগে আমরা এমসিকিউ করতে গিয়ে আর পেয়েছিলাম। ইট সার্ভ অ্যাজ এ পলিসি অ্যাডভাইজারি বডি, একদমই সত্যি কথা, অ্যাডভাইজারি বডি, তো একদমই ঠিক কথা। তাহলে ভুল কোনটা আছে? দেখো এটাই ছিল মেজর ডিফারেন্স বিটুইন নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের কিন্তু তার ফাইন্যান্সিয়াল রোল ছিল, নীতি আয়োগের কিন্তু সেটা নেই। ঠিক আছে, এবং এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, মনে রেখো। কখনো কখনো ইন্টারভিউ তৈরি জিজ্ঞাসা করে
যে তুমি বলো তো যে প্ল্যানিং কমিশনের সঙ্গে নীতি আয়োগের যে কটা ডিফারেন্স আছে কি কি আছে, একটা মেজর ডিফারেন্স তুমি বলো। ঠিক আছে, তো মাথায় রেখো এটা, যেটা কিন্তু একটা মেজর ডিফারেন্স। ওকে, চলো। হোয়াট টাইপ অফ বডি ইজ নীতি আয়োগ? তো বলছে নীতি আয়োগ কিরকম টাইপের বডি? কনস্টিটিউশনাল বডি তো মোটে নয়। হ্যাঁ, স্ট্যাটুটারি বডি। স্ট্যাটুটারি বডি কাকে বলে? না, যেই সমস্ত বডি পার্লামেন্ট অ্যাক্ট করে বানায়, তো সেই বডিগুলোকে বলা হয় কি? স্ট্যাটুটারি বডি। কনস্টিটিউশনাল বডি কাকে বলে? না, যেই বডিগুলোর কথা কনস্টিটিউশনে বলা আছে তাকে বলে কনস্টিটিউশনাল বডি। তো নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশন, এদের কারোর কথা, প্ল্যানিং কমিশনের কথাও ছিল না, নীতি আয়োগের কথাও আজও নেই। তা না তো এটা কনস্টিটিউশনাল বডি, না তো স্ট্যাটুটারি বডি, এটা আমরা জানি। বলছে নন কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাটুটারি বডি, হাতে থাকুক। বলছে অটোনোমাস বডি আন্ডার দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। এটা কেমন একটা কথা হয়ে গেল না? তাহলে সি ইজ দ্য রাইট আনসার, তাই না? নন কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাটুটারি বডি, ইউনিয়ন ক্যাবিনেট এটা রেজলিউশন করে বানিয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। আর দ্য রেকমেন্ডেশনস অফ নীতি আয়োগ বাইন্ডিং অন দ্য গভর্নমেন্ট? খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটা কথা তোমাদের বলি, শোনো, আগের কোশ্চেনটা দেখো, আনসারের দিকে তাকিও না, তুমি বোঝো আগে। ঠিক আছে, তুমি জিনিসটা বুঝে বুঝে করো। আচ্ছা, নীতি আয়োগ তো একটা অ্যাডভাইজারি বডি, কোথায় যেন বললাম হবে করি। হ্যাঁ, তাহলে ইট সার্ভ অ্যাজ আ পলিসি অ্যাডভাইজারি বডি। মাথায় রাখবে, ধরো তুমি কোনো একটা প্রবলেমে পড়েছো, বন্ধুর কাছে গিয়ে বলেছো, ভাই আমাকে একটা অ্যাডভাইস দে তো, আমি কি করব? হতে পারে না? তাহলে বন্ধু যে অ্যাডভাইসটা দেয় সেটা কি তোমাকে মানতেই হবে, এমন কি কোনো কথা আছে? বলো, নিশ্চয়ই তুমি নাই বলবে না, নাই বলবে। তাহলে এই ক্ষেত্রে কেন তোমার হ্যাঁ হয়ে যাবে? এবং ইহা সত্য, ঠিক আছে, তোমাকে মানতে হবে এমন কোনো কথা নেই। অ্যাডভাইজারি বলেই তো দিয়েছে, তাহলে অ্যাডভাইজারি যদি হয় তাহলে কি হবে? তাহলে দ্য রেকমেন্ডেশনস অফ নীতি আয়োগ বাইন্ডিং, তাহলে কি বাইন্ডিং হবে? ডেফিনেটলি না, বাইন্ডিং নয়, কারণ দে আর অ্যাডভাইজারি বডি, এই জন্যই হবে না। সরি, দে আর নয়, এটা একটা অ্যাডভাইজারি বডি, এই জন্যই কিন্তু কি হবে না, ইট ইজ নট বাইন্ডিং অন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাস, সিম্পল জিনিস, এটা আমরা মাথায় রাখবো। নীতি আয়োগ সার্ভ অ্যাজ এ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, এই কথাটা মাথায় রাখবে। অ্যান্ড recommendations are not legally binding on the government। ঠিক আছে, কাজই কি কি পলিসি হতে পারে, কি ব্যাপার না হবে, থিঙ্ক ট্যাঙ্ক একটা অ্যাডভাইজারি বডি হিসেবে কাজ করে, এই কথাটা মাথায় রাখবে। WBCS এর প্রিভিয়াস ইয়ারে এই কথাটা জানতে চেয়েছে। ঠিক, হু ইজ রেসপন্সিবল ফর ফান্ড অ্যালোকেশন ইন ইন্ডিয়া আফটার দ্য ডিসলিউশন অফ দ্য প্ল্যানিং কমিশন? ভালো করে বুঝবে কি বলেছে। তো বলছে হু ইজ রেসপন্সিবল ফর ফান্ড অ্যালোকেশন ইন ইন্ডিয়া আফটার দ্য ডিসলিউশন অফ দ্য প্ল্যানিং কমিশন। বলছে প্ল্যানিং কমিশন ডিজলভ হয়ে যাওয়ার পরে এখন নীতি আয়োগকে ফান্ড অ্যালোকেশন কে করে? ঠিক আছে, হু ইজ রেসপন্সিবল ফর ফান্ড অ্যালোকেশন ইন ইন্ডিয়া আফটার ডিসলিউশন অফ প্ল্যানিং কমিশন। ওকে, তো নীতি আয়োগ কি হবে? নীতি আয়োগের তো ফাইন্যান্সিয়াল রোল নেই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি ফান্ড অ্যালোকেট করবে? লজিক কি বলে? ডেফিনেটলি না। রইল বাকি দেখো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আমি নিশ্চিত তোমাদের গন্ডগোল হয়তো এই দুটো নিয়েই হবে। ঠিক, আচ্ছা তুমি আমাকে বলো, ক্যাগ, ক্যাগের কি কোনো, ক্যাগের কাজ কি? অডিট করা। ও কি ফাইন্যান্স কে অ্যালোকেট করে? অ্যালোকেট করার দায়িত্ব কার? কে কে করতে পারে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই কথাটা মাথায় রাখবে। ওকে, সি ইজ দ্য রাইট আনসার, এটা মাথায় রাখবে, ভুল যেন না হয় কিন্তু। পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারপারসন অফ নীতি আয়োগ? একটু আগে বললাম এটা একটা এক্স অফিসিও পোস্ট, যিনি প্রাইম মিনিস্টার তিনি চেয়ারপারসন হবেন, ভুল করবে না কিন্তু। তো প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান, মাথায় রাখবে। এক্স অফিসিও মানে যিনি প্রাইম মিনিস্টার হবেন, যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হবেন, বাস। ওকে, চলো। হু নমিনেট দ্য ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ? তো বলছে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে কে নমিনেট করে, তাই তো? তাহলে এখান থেকে, এই কোশ্চেন থেকে আমরা একটা জিনিস তো শিখতে পারলাম, কি? যে ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ তাকে নমিনেট করা হয়। ঠিক, ঠিক, কে নমিনেট করে? লজিক কি বলে কে নমিনেট করতে পারে? চলো এই চারটে অপশন দেখি। ওকে, বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রেসিডেন্ট করার পসিবিলিটি কি? আমি আবার বলছি, এখানে হতে পারে আনসার দেওয়া, তুমি আনসারের দিকে যেও না, যেও না, যেও না, তুমি বোঝো আগে জিনিসটা। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে এখন প্র্যাকটিস করাচ্ছি না, তুমি আগে জিনিসগুলো বোঝো। আমি তাদের জন্য বলছি যে ইন্ডিয়ান ইকোনমিতে একদমই কাঁচা বলে নিজেকে মনে করো, খুব জটিল বলে মনে করো। ঠিক আছে, আমি যেগুলো যেগুলো বলছি এমসিকিউ দিয়ে করাচ্ছি, ঠিক কথা। ওকে, তোমাদেরকে আমি যথেষ্ট ডিটেলসে বলছি। ওকে, আনসারের দিকে যেও না, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো, নিজে থেকে করার চেষ্টা করো। ঠিক, চলো। তো বলছে দেখো, আচ্ছা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হবে কি হবে না? কেউ বলবে হবে, কেউ বলবে হবে না। আচ্ছা দেখো, আর্টিকেল 74 কি বলে?
আর্টিকেল 74 এটা বলে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার, এই তো বলে হেডেড বাই প্রাইম মিনিস্টার। ঠিক, কি করে প্রেসিডেন্টকে না এইড করে এবং অ্যাডভাইস করে, তাই তো, এবং প্রেসিডেন্ট অ্যাক্ট করে এই এইড এবং অ্যাডভাইস গিভেন বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। তাহলে তুমি আমাকে বলো এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমিনেট করতে পারে? পসিবিলিটি আছে? আনসার ইজ নো, কোনো পসিবিলিটি নেই। ফাইন্যান্স মিনিস্টার করবে? ওকে, লোকসভা স্পিকার করবে? বোঝা গেল? তোমাদের মেবি গুলোতে পারে প্রেসিডেন্টের সাথে প্রাইম মিনিস্টার, মেবি যদি গুলোয়, তো প্রেসিডেন্ট কেন হবে না আমি তোমাকে তো বলে দিলাম। ঠিক আছে, তো মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এক্স অফিসিও মেম্বার্স ইন নীতি আয়োগ? তো বলছে নীতি আয়োগে এক্স অফিসিও মেম্বার ম্যাক্সিমাম কতজন থাকতে পারে? ওকে, কিভাবে মাথায় রাখবো বলো তো? মুখস্থ করবে না, NITI, আমি এইভাবে মনে রাখি। এখানে 4টে ওয়ার্ড আছে, তো মাথায় রাখবে এক্স অফিসিও মেম্বারও 4জন নিয়েছে। ঠিক আছে, কি বললাম? এই এক্স অফিসিও মেম্বারও 4জন নিয়েছে। নীতি আয়োগ ক্যান হ্যাভ আ ম্যাক্সিমাম অফ 4 এক্স অফিসিও মেম্বার্স সিলেক্টেড ফ্রম ইউনিয়ন মিনিস্টার্স টু প্রোভাইড, কি বলছে, এক্সপার্টাইজ অ্যান্ড কোঅর্ডিনেশন উইথ দ্য গভর্নমেন্ট, বা সিম্পল জিনিস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। হোয়াট আর দ্য 2 টাইপস অফ কাউন্সিলস আন্ডার নীতি আয়োগ? তো বলছে নীতি আয়োগে 2 রকম টাইপের কাউন্সিল আছে, সেটা কোন কোন দুটো কাউন্সিল জানতে চেয়েছে তোমাকে। একটা বলছে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কাউন্সিল, আর একটা কি বলছে না ন্যাশনাল কাউন্সিল অ্যান্ড রিজিওনাল কাউন্সিল, গভর্নিং কাউন্সিল অ্যান্ড রিজিওনাল কাউন্সিল। আশা করি তোমরা আনসার পেয়ে গেছো। প্ল্যানিং কাউন্সিল অ্যান্ড এক্সিকিউশন কাউন্সিল, না মোটেই নয়, এটা হবে না, এটা হবে কি গভর্নিং কাউন্সিল অ্যান্ড রিজিওনাল কাউন্সিল। একটু আগে তোমাদেরকে বলেছিলাম না, প্ল্যানিং কমিশনের পাশে কে ছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, মনে আছে? প্ল্যানিং কমিশনকে তুলে দিয়ে করলাম কি আমরা? নীতি আয়োগ। আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে তুলে দিয়ে আমরা করলাম কি? গভর্নিং কাউন্সিল। একটু আগে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আশা করি তার উত্তর তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে আমাকে বলো, কালকে যদি প্রশ্ন করে যে গভর্নিং কাউন্সিলের এক্স অফিসিও চেয়ারম্যান কি হবে, আনসার কি হয় বলো? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের এক্স অফিসিও চেয়ারম্যান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল। গভর্নিং কাউন্সিলেরও এক্স অফিসিও চেয়ারম্যান কি হবেন? না প্রাইম মিনিস্টারই হবেন। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এবার কি বলছে? নীতি আয়োগ হ্যাজ আ গভর্নিং কাউন্সিল ফর ন্যাশনাল লেভেল পলিসি ডিসকাশনস এন্ড রিজিওনাল কাউন্সিল ফর স্টেট লেভেল পলিসি ইমপ্লিমেন্টেশন এন্ড কোঅর্ডিনেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য হেড অফ দ্য গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ? দেখো চলে এসছে, লজিক কাজে লাগাও। তাহলে গভর্নিং কাউন্সিল কাকে রিপ্লেস করে এসছে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের এক্স অফিসিও চেয়ারম্যান কে ছিলেন? কে হতেন? প্রাইম মিনিস্টার হতেন। তাহলে এখানেও কে হবে? প্রাইম মিনিস্টারই হবে, তাই না? বা সিম্পল জিনিস, কত সহজ সহজ জিনিস না, লজিক দিয়ে মনে রাখবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি বলছি, হু আর দ্য মেম্বার্স অফ দ্য গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ? তাহলে বলছে কি এই গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগের মেম্বার কে হবে? মাথায় রাখবে, সবাই যারা থাকবে প্রত্যেকে বস হবে ইউনিয়ন বা স্টেটের। বোঝা গেল কি বললাম? ইউনিয়ন বা স্টেটের যারা বস আছে তারাই হবে গভর্নিং কাউন্সিলের মেম্বার। স্যার কি বললেন আমি বুঝতেই পারলাম না, চলো আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন গাইকো। দেখো একটা কথা বলো, ইউনিয়নের বসকে? প্রাইম মিনিস্টার, এই তো। স্টেট গুলোর বসকে? চিফ মিনিস্টার। আর যদি কোনো ইউনিয়ন টেরিটরি থাকে যেখানে, তো স্বাভাবিকভাবে চিফ মিনিস্টার নাই, তো কি হবে? তো লেফটেন্যান্ট গভর্নর যারা আছেন তারা হবে। তো সিম্পল কথা যে রাজ্য এবং কেন্দ্রের যে বস, তাই না, তারাই হবে কি বললাম গভর্নিং কাউন্সিলের মেম্বার। তা দেখা যাক এরকম কোন অপশনটা আছে। বলেছে কি মেম্বার্স অফ পার্লামেন্ট হবে? হবে না। চিফ মিনিস্টার অফ স্টেটস এন্ড লেফটেন্যান্ট গভর্নর অফ ইউটি হাতে থাকুক। সেক্রেটারি অফ সেন্ট্রাল মিনিস্টার্স হবে না। নমিনেটেড ইকোনমিস্ট এন্ড পলিসি মেকার্স, তো ডেফিনেটলি হবে না। আনসার কি হবে? আনসার হবে বি, চিফ মিনিস্টার্স অফ অল স্টেটস এন্ড লেফটেন্যান্ট গভর্নর অফ ইউটি। ঠিক আছে, মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, কেন বলো তো? মাথায় রাখবে, এটা কিন্তু একটা, দেখো, the governing council consists of all chief ministers of Indian states and the lieutenant governors of union territories to ensure federal cooperation in policy making, তাই না? এই যে আমরা কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলি না, নীতি আয়োগ কিন্তু একটা কোঅপারেটিভ ফেডারালিজমেরই কিন্তু একটা উদাহরণ।
এই কথাটাও তোমরা মনে রাখবে। কি বললাম, নীতি আয়োগ কিন্তু একটা কোঅপারেটিভ ফেডারেলিজমের কিন্তু একটা উদাহরণ, এই কথাটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য টিম ইন্ডিয়া হাব ইন নীতি আয়োগ? তো নীতি আয়োগে টিম ইন্ডিয়া হাবের কাজ কি? দেখো, টিম ইন্ডিয়া অ্যাকচুয়ালি কাজ কি করে বলো তো? বেসিক্যালি সেন্টার এবং স্টেটের মধ্যে না ও কোঅর্ডিনেটের কাজ করে। বোঝা গেল? সেন্টার এবং স্টেটের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে কে? টিম ইন্ডিয়া। তো দেখা যায় এরকম কে আছে, কন্ডাক্টিং সাইন্টিফিক রিসার্চ, তা নয়। কি বলছে, হ্যান্ডলিং ইন্টারন্যাশনাল ট্রেড পলিসিস, তা নয়। কোঅর্ডিনেটিং বিটুইন স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, আর কি বলেছে, ম্যানেজিং ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন। তাহলে নীতি আয়োগ নিজেই তো ফিনান্সিয়াল রোল তার নেই, তাহলে এটা কি করে হয়? হবেই না, না। তো সি ইজ দ্য রাইট আনসার, এটা আমরা মাথায় রাখবো। The Team India Hub ensure smooth coordination between the central government, states and union territory for policy execution. ঠিক আছে বাবা, এই কথাগুলো তোমরা মনে রেখো। নেক্সট বলছে, হোয়াট ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ নীতি আয়োগ? তো বলছে নীতি আয়োগের একটা অন্যতম প্রধান অবজেক্টিভস কি, সেটা জানতে চেয়েছে। টু এলিমিনেট অল স্টেট গভর্নমেন্ট, তাই কি স্টেট গভর্নমেন্টকে এলিমিনেট করে দেবে? হতে পারে কি এরকম? হবে না। টু ফোস্টার কোঅপারেটিভ ফেডারেলিজম, হাতে থাকুক। টু রিপ্লেস ইকোনমিক পলিসিস অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের ইকোনমিক পলিসি রিপ্লেস করে দেবে, এরকম কি? তা নয়। টু কন্ডাক্ট ইলেকশনস ইন ইন্ডিয়া, তার জন্য নীতি আয়োগের কি দরকার? ইলেকশন কমিশনই তো আছে, ঠিক কি না? তাহলে আমরা একটু আগেই পড়লাম যে নীতি আয়োগ কার উদাহরণ? কোঅপারেটিভ ফেডারেলিজমের উদাহরণ। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোশ্চেন্স গুলো কেমন লাগছে। ঠিক আছে, চলো, আর তোমাদের মতামত, তোমাদের যা মনে হয়, ভালো মন্দ যাই মনে হয়, তোমাদের মতামত গুলো কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও, তাহলে কিছু না, আমারও ভালো লাগবে যে তোমরা কি ভাবছো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। আমি কিন্তু তোমাদের সাথে বেকার বেকার গল্প করে সময় নষ্ট করি না, আর যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় কথাগুলো আমি তোমাদেরকে প্যারালালি বলে বলে যাই। মানে এটুকু আমি মনে করি যে সিরিয়াস অ্যাসপিরেন্ট বেকার বেকার সময় নষ্ট করে কি হবে বলো তো? যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো মাথায় রাখো। তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট না, তো আশা করি তারা বুঝবে আমি কি বলছি। ওকে, হয়তো ঠিক কথা, কিছু গল্প গুজব শুনলে তোমাদের হয়তো একটা মানসিক একটা শান্তি লাগে, এই স্যার অমুক কথা বলেছে, এই কথা বলেছে, তাতে কি তোমার প্রিপারেশনে কিছু লাভ হয়? আমি তোমাকে সেই কথাটা বলছি যেটা খুবই সত্যি কথা, যেটা তোমার জন্য কাজে লাগবে। বলো তো, তোমার কি আদৌ কোনো কাজে লাগবে? এক্সট্রা কিছু কথা যেটা আউট অফ সিলেবাস, কোনো লেনা দেনা নেই, আমার মনে হয় না তোমার কোনো কাজে লাগবে। তো এক্সট্রা কথা না হয়ে স্টিক টু ইউর প্রিপারেশনের দিকে তাকাও, সময় নষ্ট না করে চুপটি করে পড়াশোনা করো। আমি আবারও বলছি, পরীক্ষা আজ না হয় কাল কিন্তু হবে, পরীক্ষাটা কিন্তু হবে, ফাইনালি হবে। কিন্তু যেদিন পরীক্ষা হবে সেদিন যদি তোমার 100% তুমি দিতে না পারো, তাহলে কিন্তু কাজের কাজ কিচ্ছুটি হবে না। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। তো এই নেক্সট করে করে তোমাদের অনেকের নিশ্চয়ই হয়তো বা একদম কিনারায় এসে দাঁড়িয়ে গেছো, হয়তো কারো একটা আইটেম আছে, দুটো আইটেম আছে, তাই না? আর কতদিন এরকম চলবে, তাই না? পড়া খেলা না খেলে সিরিয়াসলি পড়ো। ওকে, সিরিয়াসলি পড়ো। আর যদি তাদের কারো মনে হয় যে বেকার এই ভিডিওগুলো দেখে, এই এমসিকিউ গুলো দেখে আমার কাজে লাগছে না, আমি বলছি এই এমসিকিউ গুলো তোমার জন্য নয়। যার কাজে লাগবে বলে মনে হচ্ছে বা কারোর লাগছে, তোমরা দেখতে থাকো। সে একদম প্রত্যেকটা সেশন তোমরা দেখবে। আমি প্রমিস করছি, তোমাদের সামনে যে পরীক্ষা আসে না, ডাব্লিউবিসিএস প্রিলিমস হোক বা মেন্স হোক, একটু হলেও তোমাদের প্রিপারেশন বুস্ট হবে, আমি প্রমিস করছি। দেখো, তারপরে তো কমেন্ট সেকশন ওপেন রইলই, যখন খুশি এসে তুমি কমেন্ট করে যাও। ঠিক আছে, চলো। বলছে, হাউ ডাজ নীতি আয়োগ কন্ট্রিবিউট টু রুরাল ডেভেলপমেন্ট? তো বলছে নীতি আয়োগ রুরাল ডেভেলপমেন্টে কি কন্ট্রিবিউট করেছে? ওকে, কি কন্ট্রিবিউট করেছে বা কি কন্ট্রিবিউট করে? বলছে, বাই ফর্মুলেটিং ক্রেডিটেবল প্ল্যানস অ্যাট দ্য ভিলেজ লেভেল। তো বলছে ক্রেডিটেবল প্ল্যান ভিলেজ লেভেল, মানে ভিলেজ লেভেলের জন্য ক্রেডিটেবল প্ল্যান বানিয়ে, বাই ডাইরেক্টলি ডিস্ট্রিবিউটিং সাবসিডিজ টু ভিলেজার্স। নীতি আয়োগ কি সাবসিডি দেয় ভিলেজার্সকে? এরকম একটা বাজে অপশন, তো অবভিয়াসলি এটা হবে না। তারপরে কি বলছে, বাই টেকিং ওভার রুরাল গভর্নেন্স ফ্রম দ্য স্টেটস, তাই রুরাল গভর্নমেন্ট স্টেটের হাত থেকে নিয়ে নেয়। আচ্ছা, যাকগে, এই অপশন থেকে আমরা একটা ইনফরমেশন অন্তত জানলাম, কি জানো? লোকাল সেলফ গভর্নমেন্ট না, মাথায় রাখবে, লোকাল সেলফ গভর্নমেন্ট কিন্তু স্টেট লিস্টের মামলা, এই কথাটা মাথায় রাখবে। আর প্ল্যানিং, তাই না, প্ল্যানিং কিন্তু কনকারেন্ট লিস্টের মামলা। ছোট্ট করে মনে রাখবে। দেখো, কিছু স্টেটমেন্ট কিছু শিক্ষা দিয়ে যায়, এই স্টেটমেন্ট থেকে আমরা এটা শিখলাম।
ठीक, কি শিখলাম আমরা? যে লোকাল সেলফ গভর্নমেंट এটা স্টেট লিস্টের মামলা, এটা সত্যি কথা, इसमें कोई डाउट नहीं है। ঠিক আছে, লোকাল সেলফ গভর্নমেंट কে কে আছে? একটাতে আছে পঞ্চায়েত, ঠিক আছে, একটা আছে কে মিউনিসিপ্যালিটি। তো পঞ্চায়েতের আন্ডারে কতগুলো লিস্ট আছে বলতো, মানে আইটেম কতগুলো আছে বলতো? 29 খানা, মাথায় রাখবে এটা। আর মিউনিসিপ্যালিটির আন্ডারে কতগুলো আছে বলতো? 18 খানা। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট কথা তোমরা মনে রাখবে। তোমরা কেউ চাইলে কমেন্ট করে জানাতে পারো যে এই যে প্রভিশন গুলো আর্টিকেল 243 আমি বলে দিচ্ছি না কোন কোন ক্লজে রয়েছে, দুটো আলাদা আলাদা ক্লজে রয়েছে। ঠিক আছে, চলো জানিও পারলে কমেন্ট করে। তারপরে কি বলছে? বাই এনফোর্সিং আ ইউনিফর্ম ট্যাক্স সিস্টেম। তো ইউনিফর্ম ট্যাক্স সিস্টেম লাগু করা কি নীতি আয়োগের কাজ? অবভিয়াসলি নাই। দেখো আমরা হয়তো বুঝতে পারছি না কোনটা আনসার হবে, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম, কিন্তু বাকি যে অপশন গুলো সেগুলো খুবই বাজে বাজে অপশন। তো ডেফিনেটলি এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? দেখো আমি তোমাদেরকে প্যারালালি শুধু আনসার করছি না, আমি এটাও তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তুমি আনসারটা করবে। বোঝা গেল? এটা কিন্তু একটা আর্ট। যখন তোমার কাছে কিছু নেই না, কনসেপ্ট কাজে লাগাবে। তুমি ভাবো তুমি কোথায় পড়েছো, চট করে ছেড়ে দিও না কোশ্চেন গুলো, আর দুমদাম ডিসিশন নেবে না, দুম করে একটা আনসার করে দিলাম, একদমই করবে না। ইকোনমি এবং পলিটি বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই সত্যি কথা, স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ইকোনমি তো একদমই সত্যি কথা, তোমার যদি কনসেপ্ট থাকে তুমি যাই কোশ্চেন দিক তুমি একটা আচ্ছা খাসা স্কোর করে আসতে পারবে। আর তোমার যদি কনসেপ্ট না থাকে, যদি মুখস্থ করে যাও, মুখস্থ করা জিনিস ইকোনমিতে কতদূর তোমাকে সাথ দেবে এটা নিয়ে আমার নিজেরই সন্দেহ রয়েছে। এবং সত্যি কথা, তোমার যদি খুব ভালো কনসেপ্ট থাকে তুমি যাবেই যাবে। সরাসরি আনসার করতে না পারলে এলিমিনেট করো, এটা হবে না, এটা হবে না। তো যেগুলো পড়ে থাকবে তাকে ট্যালি করো, মাথা কাটাও যে কোনটা হতে পারে কোনটা হতে পারে না। মাথায় রাখবে তুমি এতদিন পড়েছো, কিছু তোমার নলেজ রয়েছে, সেই নলেজটাকে কাজে লাগাও। একদম ব্ল্যাঙ্ক করবে না, নিজের প্রতি ভরসা রাখো। এই ডিসিশন মেকিং যদি পরীক্ষার হলে তোমার ঠিক হয় না, তুমি দেখবে আন্দাজ যেগুলোকে আমরা বলি, এগুলোকে আন্দাজ না বলে ইন্টেলেকচুয়াল গেস বলা ভালো। দেখবে সেইগুলো তোমার আস্তে আস্তে বাড়বে এবং তোমার পারফরমেন্স বুস্ট হবে। মেনে দেখো, করে দেখো, ডেফিনেট হতেই হবে। তো এগুলো ডাইরেক্ট পরীক্ষার খাতায় না করে না, বাড়িতে যখন তোমরা মক দেবে, সেই মক থেকেই শুরু হোক। বোঝা গেল? সেই মক থেকেই এই প্রক্রিয়াটা শুরু হোক। আর চেষ্টা করবে যত সম্ভব নেগেটিভ মার্কিং কম করতে। চাপ নেই, আমি হয়তো 140টা আনসার করে এসেছি এবং ওইটুকুই আমি পেরেছি, আমি আর পারিনি, কিন্তু আমি এটুকুই এনশিওর করে বলতে পারি এর মধ্যে 135 খানা আমি 100% ঠিক করবো। ম্যাক্সিমাম গোটা 5 আমার ডাউট আছে, তাদের মধ্যে হয়তো 5টা হয় ভুল হতে পারে, বা গোটা 2 মেবি ঠিক হতে পারে, কি জানি না আমি, কিন্তু 135 খানা আমি ড্যাম শিওর যে ঠিক হবেই হবে। এই লেভেলের অ্যাকুরেসি তোমার জন্য থাকে। প্রিলিমসে তো তাও ঠিক আছে, যখন তুমি মেন্সে যাবে না বাবা, যখন 4খানা পেপার আছে, WBCS কিন্তু এমসিকিউ পেপার নয়, WBCS 50% এমসিকিউ 50% ডেসক্রিপটিভ। তো এটা মাথায় রাখতে হবে। তাই তোমার টাইমটাও সেরকম করে অ্যালোকেট করতে হবে। বরাবরই বলি অপশনালের দিকে ধ্যান দাও, বাংলা ইংরেজির দিকে ধ্যান দাও, ম্যাথ জিআই প্র্যাকটিস করো। আর বাকি যে সাবজেক্ট গুলোতে এত লোড নেওয়ার কোনো কারণ নেই, বেসিক যেগুলো আছে অল্প বিস্তর ভালো করে পড়ে যাও। বেসিক গুলো যে কোনো একটা বই বারবার করে পড়ো, ইটস মোর দ্যান সাফিসিয়েন্ট। বিশ্বাস করো, মোর দ্যান সাফিসিয়েন্ট। 50টা বই না পড়ে যথেষ্ট। হতে পারে তোমার হয়তো হিস্ট্রি পড়তে ভালো লাগে, হতে পারে তোমার পলিটি পড়তে ভালো লাগে, ইকোনমি পড়তে ভালো লাগে, কিন্তু ইংরেজি পড়তে ভালো লাগে না, ডেসক্রিপটিভ তোমার লেখা আসে না, তুমি অপশনাল পড়ো না, আমি বলবো তোমার একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে, আমার মনে হয়। বাকি তোমার যা ঠিক বলে মনে হয় তুমি তাই করো। তবে আমার মনে হয় একজন সিরিয়াস অ্যাসপিরিয়েন্টদের ক্ষেত্রে এগুলো না হওয়াই বাঞ্ছনীয়। বোঝা গেল? আচ্ছা বেশ, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে নীতি আয়োগ ফোকাসেস অন স্পেশাল অ্যাটেনশন টু হুইচ গ্রুপ। তো বলছে নীতি আয়োগ কোন গ্রুপকে স্পেশাল অ্যাটেনশন দেবে? আচ্ছা কে থাকতে পারে যাদেরকে স্পেশাল অ্যাটেনশনের প্রয়োজন রয়েছে? তুই পড়ে বুঝতে পারবে। দেখো তো, বলছে অনলি আরবান এন্টারপ্রেনিয়র্স, তাই কি? শুধু তাদের দিকেই ফোকাস করবে? বেশ। গ্রুপস নট বেনিফিটিং অ্যাডিকুয়েটলি ফ্রম ইকোনমিক প্রোগ্রেস, বুঝতেই পারছো, বলছে অর্থনীতির বিকাশ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিছু গ্রুপ রয়েছে যাদের এখনো পর্যন্ত সকল তারা বেনিফিট পায়নি। লজিক কি বলে? হাতে থাকো। হাই ইনকাম কর্পোরেট সেক্টর, তাই কি? ইন্টারন্যাশনাল ইনভেস্টার। সো পরিষ্কার বুঝতে পারছি বি ইজ দ্য রাইট আনসার। ঠিক, চলো কিভাবে করে না, বাই সাপোর্টিং মার্জিনালাইজড কমিউনিটিস অ্যান্ড আন্ডার প্রিভিলেজড গ্রুপ, তাই তো? আচ্ছা এটাকে আমরা বলি ইনক্লুসিভ গ্রোথ, আমি এটাই খুঁজছিলাম। আচ্ছা ইনক্লুসিভ গ্রোথ থেকে কিন্তু না ইউপিএসসি তে কোশ্চেন ছিল, জানো তো? ইউপিএসসি তে কোশ্চেন ছিল ইনক্লুসিভ গ্রোথ থেকে। তো ইনক্লুসিভ গ্রোথ কাকে বলে? তো বলছে কোনো একটা পার্টিকুলার গ্রুপের গ্রোথ তা কিন্তু নয়। ঠিক আছে, আমাদের সোসাইটি যে সমস্ত সেকশন যারা আছে সোসাইটির, সবার যখন গ্রোথ হবে,
তখন তাকে আমরা বলবো কি ইনক্লুসিভ গ্রোথ। এবং আমাদের দেশের অর্থনৈতিক বিকাশ যখন একদম সমস্ত একদম বিশেষ করে পিছিয়ে পড়া মার্জিনালাইজড কমিউনিটি যারা আছে তাদের উপর যখন এফেক্ট করবে পজিটিভলি, তাহলে বুঝবো যে না আমাদের দেশ আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে। ঠিক আছে, তো নীতি আয়োগের প্রধান কাজ কি? তাহলে কি বলেছে যে যারা বেনিফিট পায়নি, যারা পিছিয়ে রয়েছে স্পেসিফিক্যালি তাদের দিকে ফোকাস করা। ঠিক আছে, কারণ কি আমরা কি চাই? ইনক্লুসিভ গ্রোথ চাই। এই কথাটা মাথায় রাখবে। ওকে, কথাটা মাথায় রাখবে। হোয়াট অ্যাসপেক্ট ডাজ নীতি আয়োগ ফোকাস টু এনহ্যান্স টেকনোলজিক্যাল প্রোগ্রেস? তো বলছে টেকনোলজিক্যাল প্রোগ্রেসের জন্য নীতি আয়োগ নিচের কার উপরে ফোকাস করেছে? চারটের মধ্যে কোনটাতে ফোকাস করেছে? হোয়াট অ্যাসপেক্ট ডাজ নীতি আয়োগ ফোকাস অন টু এনহ্যান্স টেকনোলজিক্যাল প্রোগ্রেস? কি বলছে? বলছে ব্যানিং আউটডেটেড টেকনোলজি। তো বলছে পুরোনো টেকনোলজি গুলোকে ব্যান করে দেবো। আরে পুরোনো জিনিস না থাকলে নতুনকে আমরা স্বাগত জানাবো কিভাবে? এটা কি হতে পারে? কোনো পসিবিলিটি আছে? ডেফিনেটলি না। ইম্পোজিং স্ট্রিক্ট রেগুলেশনস অন স্টার্টআপস। যেখানে আমাদের দেশ আস্তে আস্তে আত্মনির্ভরের কথা বলছি আমরা, তাহলে স্টার্টআপ গুলোকে যদি তুমি এরকম করে ভাববে যে কোন এগুলো স্টুপিড অপশনস, যদি আমরা স্টার্টআপ গুলোকে যদি বন্ধই করে দিই তো কি করে হবে? আত্মনির্ভর দিকে কি করে এগোবো আমরা? হবে না। ফোকাসিং অন টেকনোলজি, তাই তো, আপগ্রেডেশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। তো ওদের টেকনোলজি কিভাবে আপগ্রেড করবো এবং কিভাবে আমাদের ক্যাপাসিটিকে বিল্ড করা যায় সেই দিকে ধ্যান দেবো। আশা করি আমরা আনসার পেয়েছি। দেখা যাক তা সত্ত্বেও আমরা 4 নম্বরটা পড়বো। প্রোভাইডিং ফ্রি সফটওয়্যার টু ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রি গুলোকে ফ্রিতে সফটওয়্যার দেবো, এমন কোনো কথা? খুব বাজে একটা অপশন, তাই না? তো সি ইজ দ্য রাইট আনসার। সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? ঠিক আছে, বাই দ্য ওয়ে, নীতি আয়োগ প্রমোট টেকনোলজি ড্রাইভেন ডেভেলপমেন্ট বাই ইনভেস্টিং ইন রিসার্চ, ইনোভেশন, স্কিল বিল্ডিং টু এনহ্যান্স দ্য কান্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক ক্যাপাবিলিটিস। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, which of the following is an initiative by নীতি আয়োগ to support knowledge and innovation? তো বলছে নলেজ এবং ইনোভেশনকে সাপোর্ট করার জন্য নীতি আয়োগ কোন ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা জানতে চেয়েছে। দেখা যাক। বলছে ক্রিয়েটিং আ নলেজ, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল সাপোর্ট সিস্টেম। আচ্ছা দেখা যাক। তো বলছে ক্রিয়েটিং নলেজ, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল সাপোর্ট সিস্টেম, কন্ট্রোলিং অল একাডেমিক ইনস্টিটিউশন। আচ্ছা, সমস্ত একাডেমিক ইনস্টিটিউশন নীতি আয়োগ করে, কন্ট্রোল করে? তা তো নয়। রিপ্লেসিং ট্র্যাডিশনাল এডুকেশন উইথ অনলি স্কিল বেসড কোর্সেস। তাই কি? বাজে একটা অপশন। তারপরে কি বলছে? প্রাইভেটাইজিং অল রিসার্চ অর্গানাইজেশন। সমস্ত রিসার্চ অর্গানাইজেশন গুলোকে প্রাইভেটাইজ করে দেবো। তা তো নয়, হবে না। তাহলে আনসার কি হবে? ক্রিয়েটিং নলেজ, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল সাপোর্ট সিস্টেম। একদমই সত্যি কথা। ঠিক আছে, বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু একটা, মহিলাদের যাতে স্টার্ট আপ হতে পারে তার জন্য নীতি আয়োগ একটা পলিসি নিয়েছে। তোমরা কেউ কমেন্ট করে জানিও তো সেই পলিসিটার নাম কি। আমি আবারও বলছি, কমেন্ট করতে যদি তোমরা না পারো নিজেরা খুঁজেও আনসারটা লিখে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো দিন জিজ্ঞাসা করতে পারে, যে কোনো দিন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে? হাউ ডাজ নীতি আয়োগ কোলাবোরেট ফর বেটার পলিসি মেকিং? তো বলছে নীতি আয়োগ বেটার পলিসি মেকিং এর জন্য আর ভালো পলিসি বানানোর জন্য কিভাবে কোলাবোরেট করে জানতে চেয়েছে। বলছে কি? বাই ফর্মিং আ পার্টনারশিপ উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যাঙ্কস। হাতে থাকুক, হাতে থাকুক, একটু পরে আমরা দেখতে পাবো। তোমরা কি ইজ অফ ডুইং বিজনেস এর নাম শুনেছ? নিশ্চয়ই শুনেছ। ঠিক আছে, ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট। ওকে, তো এইটা না আমাদের দেশে তো নীতি আয়োগ করে ঠিক কথা, কিন্তু বেসিক্যালি কি করে বলতো? এটা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কোলাবোরেট করে করে। আবার তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এটা ইন্টারন্যাশনাল স্তরে কে করে? ইউএনডিপি করে, তাই তো। কিন্তু আমাদের দেশে কে করে? নীতি আয়োগ করে। আবার আমি যদি বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তাই তো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্টারন্যাশনাল স্তরে কে দেখে? ইউএনডিপি দেখে। ইন্ডিয়াতে কে দেখে? না নীতি আয়োগ দেখে। দেখো প্রথম যে অপশন যেটা আছে সেটা কি যে কথাগুলো বললাম তাকে তাকে ভ্যালিডেট করে কিনা দেখো। তো বলছে বাই ফর্মিং এ পার্টনারশিপ উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক। হাতে থাকুক, বাকিগুলো তাও আমরা পড়বো। বাই রিজেক্টিং অল ফরেন পলিসি অ্যাডভাইস। তাই রিজেক্ট করে দেবো, তা কি হয়? সেটা যদি হতো তাহলে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তো নিয়েছে তোমার হচ্ছে ইউএনডিপি, আমরা কেন ফলো করতাম? তাই না? মাল্টি ডাইমেনশনাল পভার্টি, তাই এগুলো আমরা করতাম না। ইজ অফ ডুইং করতাম কি? করতামই না। তো ডেফিনেটলি ভুল। বাই অ্যাভয়েডিং
কোলাবোরেশন উইথ প্রাইভেট ইনস্টিটিউশনস, একদমই নয়, মোটেই নয়। বাই ইমপ্লিমেন্টিং পলিসিস উইথাউট স্টেক হোল্ডার কনসালটেশন, তো অবভিয়াসলি নয়, দেখেই আমরা বুঝতে পারছি কি হবে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং যে কথাগুলো তোমাদেরকে বললাম পারলে তোমরা লিখে রেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ইন্ডিভিজুয়ালি 1 টাকার প্রশ্ন আছে। হোয়াট টাইপ অফ রিপোর্টস ডাজ নীতি আয়োগ পাবলিশ? কিরকম টাইপের রিপোর্ট নীতি আয়োগ পাবলিশ করে জানতে চেয়েছে। বলছে অনলি ফাইন্যান্সিয়াল অডিট, ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্ট, আচ্ছা। ভেরিয়াস সোশিও ইকোনমিক ইন্ডিসেস, তারপরে কি বলছে, এক্সক্লুসিভ রিপোর্ট ফর গভর্নমেন্ট ইউজ, তারপরে কি বলছে না ইলেকশন প্রেডিকশন সার্ভে, তাই তো রইলো বাকি অনলি ফাইন্যান্সিয়াল অডিট, বলছে ভেরিয়াস সোশিও ইকোনমিক ইন্ডিসেস। দেখো এখনো পর্যন্ত মুছিনি, তো এগুলো কে করে, নীতি আয়োগ করে, ঠিক আছে। এছাড়াও একাধিক রিপোর্ট করে, এডুকেশনের উপরে করে, হেলথের উপরে করে, তাই না, তোমাদের ইরিগেশনের উপরে করে। আমি যেগুলো বললাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, এরকম 4টে কি 5টা তোমরা বলো যে এই রিপোর্ট গুলো নীতি আয়োগ পাবলিশ করে। আমি তোমাদেরকে আবারও বলছি, যদি না পারো আমাকে বলো, নেক্সট দিন যখন আমি ক্লাসে আসবো শুরুতেই বলে দেবো, ঠিক আছে। কি বললাম আমি, যে নীতি আয়োগ অ্যাটলিস্ট এরকম 5খানা, তার মধ্যে 3খানা তো বলেই দিলাম, ঠিক আছে। তোমরা নিজেরা আর 2খানা অ্যাড করবে, ওকে, যে নীতি আয়োগ এই দুটো রিপোর্টও পাবলিশ করে, ওকে। তোমরা নিজেরা ওই যেখানে তোমরা লিখছো না, ওই লিখে রাখবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসে, বাবা, আসবেও, আবারও আসবে, চিন্তা নেই। When was the composite water management index first introduced by নীতি আয়োগ জানতে চাই। দেখো তার মানে কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স রিপোর্টটা পাবলিশ করে নীতি আয়োগ, এটা আমরা জেনে গেলাম। তাহলে 3+1 4 হয়ে গেল আমাদের অলরেডি, তাই না। এটা শুরু হয়েছে কবে থেকে, 2018 সাল থেকে, ওকে। তাহলে কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স নীতি আয়োগ ইন্ট্রোডিউস করেছে কবে, 2018 সালে, ওকে। পরবর্তী প্রশ্ন দেখি, তো এটা আমরা দেখতে পাবো, দেখো নীতি আয়োগ introduced the composite water management index in 2018 to assess the কি বলছে পারফরম্যান্স অফ স্টেটস ইন ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। রিসেন্টলি যদি আমি বলি আমাদের দেশে জানো তো গ্রাউন্ড ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে এনরিচমেন্ট হয়েছে এবং খুবই ভালো, সেটা একটা খুব ভালো রিপোর্ট যেটা রিসেন্টলি বেরিয়েছে। লাস্ট 20 বছরে আমাদের দেশের গ্রাউন্ড ওয়াটারের কন্ডিশন বেটার হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 73% আগের থেকে বেড়েছে, উত্তরাখণ্ড সব থেকে বেশি বেড়েছে, প্রায় মোর দেন 80% মতো সেটা মানে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়েছে। এবং আরেকটা বড় কথা বলছে কি, যে আমরা যেই পরিমাণে গ্রাউন্ড ওয়াটার তুলি আর যেই পরিমাণে গ্রাউন্ড ওয়াটার ইনজেক্ট হয়, ইনজেক্ট হচ্ছে বেশি, তুলি আমরা কম। ওই ধরো তুলি 115 সামথিং, আর ইনজেক্ট হচ্ছে ওই 150-র কাছাকাছি, তো এতটা হচ্ছে গ্যাপ। তার মানে তুমি এইটুকুনি মাথায় রাখো, ডেটাগুলো হয়তো একটু এদিক ওদিক হবে, আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই। তো যেটা কথাটা বললাম, কথাটা তুমি মনে রেখো। কি বললাম, যে আমাদের দেশে গ্রাউন্ড ওয়াটার কিন্তু আগের থেকে আমাদের গ্রাউন্ড ওয়াটার রিসোর্স কিন্তু বেটার হয়েছে। এই দিন কয়েক আগে রিপোর্ট বেরিয়েছে, এই কথাটা তুমি মাথায় রেখো। আর তোমাদের যদি মনে হয় ডিটেলস জানতে চাও, একটু গুগল করে নিও, ঠিক আছে। কিন্তু কথাগুলো মনে রেখো, কিন্তু এগুলো মানে কালকে যদি তোমাকে বোকা বানানোর জন্য যদি দেয় যে আমাদের দেশে গ্রাউন্ড ওয়াটারের কন্ডিশন আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, তুমি ভাবলে না এটা তো একটা খুব ভালো কথা, চলো মেরে দিই, তা কিন্তু নয়। সব কথা সবসময় খারাপ মানেই ঠিক হবে এমন কিন্তু নয়, ডেফিনেট হোক। আর ইউপিএসসি জাতীয় পরীক্ষাতে কিন্তু তোমাকে ডেটা নিয়ে একদমই ডিল করে না। তোমরা যারা ইউপিএসসি দাও বা দেবে তোমরা জানো, যারা স্টাডি করেছো, ওখানে তোমার কনসেপ্টটা কি, জিনিসটা কি তুমি জানো কিনা দেখো, সেটা বড় মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডেটা ফেটা এত 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 বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ নয়, ওকে। মনে রেখো। চলো বলছো হুইচ ইন্ডেক্স রিলিজ বাই নীতি আয়োগ মেজার প্রোগ্রেস টুয়ার্ডস দ্য ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি ইন ইন্ডিয়া। তো কোনটা করে, তো এসডিজি ইন্ডেক্স, তাই না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স। কতগুলো রয়েছে তোমরা আশা করি জানো, যে এই এসডিজি ইন্ডেক্সটাও কিন্তু আমরা যে নিয়েছি না, মানে আমরা যে নীতি আয়োগ যেটা মেজার করবে, দ্য এসডিজি ইন্ডেক্স লঞ্চ ইন 2018 ট্র্যাক দ্য প্রোগ্রেস অফ ইন্ডিয়ান স্টেটস এন্ড ইউটি অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আচ্ছা, এসডিজির উপর রিপোর্ট বেরিয়েছে রিসেন্টলি। ইন্ডিয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো এমনটা কিন্তু নয়। রিসেন্টলি রিপোর্ট বেরিয়েছে এসডিজি ইন্ডেক্সের লেটেস্ট যে রিপোর্ট, আমি তোমাদেরকে লাইট হাউসে দিয়েছি, পারলে তোমরা ওই জায়গা থেকে একটু দেখে রেখো, ঠিক আছে। এগুলো কিন্তু আসে স্পেসিফিক্যালি তোমরা যারা ইউপিএসসি জাতীয় পরীক্ষা দেবে, যে কোনো সেন্ট্রালাইজড পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন করে। ডাব্লিউবিসিএস এখান থেকে কতটা কি দেবে আমার ডাউট আছে, যাক তাও আমি তোমাদেরকে বলবো, সিরিয়াস অ্যাসপিরেন্ট যদি হয়ে থাকো, সাস্টেনেবল ডেভেলপমেন্টের মতো জিনিস তোমাদের ডেসক্রিপটিভ টপিকে কোনো জায়গায় কাজে লাগতে পারে, আমার মনে হয় তোমাদের পড়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে, বাকি তোমার ইচ্ছা। চলো লাস্ট প্রশ্ন, হুইচ ইন্ডেক্স র্যাঙ্কস ইন্ডিয়ান স্টেটস বেসড অন দেয়ার এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড সাস্টেনেবিলিটি এফোর্ট।
তো বলছে এনার্জি এফিসিয়েন্সি এবং সাস্টেনেবিলিটি এফোর্ট গুলোকে মেজার করার জন্য না স্টেট গুলোর তো নিচের কোন ইন্ডেক্সটা লঞ্চ করা হয়। দেখো আমরা কতগুলো জেনে গেছিলাম, তাই না? এটাও আরেকটা, তাহলে কি হবে গো? এসডিজি তো অলরেডি হয়ে গেছে, হবে না? স্টেট এনার্জি ইন্ডেক্স ইজ দ্য রাইট আনসার। দেখো দেখো স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্সটাও কিন্তু নীতি আয়োগই করে, কিন্তু এখানে কিন্তু সেটা জানতে চাইনি। হুইচ ইন্ডেক্স র্যাঙ্ক ইন্ডিয়ান স্টেট বেসড অন দেয়ার এনার্জি এফিসিয়েন্সির কথা বলেছে না, এই জন্য। তো তাহলে দেখো আমরা কতগুলো জেনে গেলাম যে নীতি আয়োগ কতগুলো রিপোর্ট পাবলিশ করে। সব কটা তোমরা পড়ে পড়ে যাবে পরীক্ষায়, কিন্তু যতগুলো আমি তোমাদের প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগে প্রায় 200 খানা মতো এমসিকিউ তোমাদের আমি করালাম, প্রত্যেকটা তোমরা দেখবে এবং আগের গুলায় প্রথম থেকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ঠিক আছে, তোমাদের জন্যই আমি বলছি, প্রথম থেকে তোমরা দেখে দেখে যাও। যাদের ইন্ডিয়ান ইকোনমিতে প্রবলেম রয়েছে না, এমসিকিউ সাথে সাথে আমি তোমাদের করিয়ে করিয়ে যাচ্ছি, আনসার গুলোকে ইগনোর করো, এত চাপের কোনো কারণে। আবারও বলছি, পরীক্ষার আগে আমি তোমাদের প্র্যাকটিস সেট করাবো, তখন তোমরা যা আনসার করার করো। আগে আমি এগুলো শেষ করে দিই তোমাদেরকে, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন যেগুলো আছে তোমাদেরকে দিয়ে দিলাম, গল্প করে করে তোমাদের বলে দিলাম। তোমরা খাতা পেন নিয়ে আস্তে 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 তোমার লিখতে থাকবে, আর যেগুলো তোমাদেরকে আমি প্রশ্ন আকারে দিচ্ছি নিজেরা ওগুলো সলভ করবে, ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আর তোমার যদি কোনো বন্ধু থাকে যে বন্ধুর ইন্ডিয়ান ইকোনমিতে প্রবলেম আছে, তাকে তুমি চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।